বোট থেকে নেমে অনিরুদ্ধ খেয়াল করল হাওয়াটা বেশ ভারী এবং বাতাসে লবণের উপস্থিতি বেশ ভালো রকম। যদিও সুন্দরবনের মতো এলাকার ক্ষেত্রে এটা অস্বাভাবিকের কিছু না। পেশায় সাংবাদিক অনিরুদ্ধের সুন্দরবনে আসার কারণ এখানকার লোকমুখে প্রচারিত এক ভয়ঙ্কর গুজব দূর করার জন্য। যাওয়ার সময় মাঝি হঠাৎ বলে উঠল, বাবু, অন্ধকারে বাইরে বেশি থাকবেন না। শহুরে অনিরুদ্ধ কেবল হেসে চলে গেল। কলকাতার অনিরুদ্ধের সুন্দরবনে এসে প্রথম যে সমস্যায় পড়তে হলো তার থাকার জায়গা নিয়ে। কারণ সে কোনো অশরীরীকে ভয় পাক বা না পাক, এইভাবে অচেনা খোলা আকাশের নিচে রাতটাও তো কাটানো যায় না। অনেক রাত অবধি থাকার জায়গা খুঁজে যখন কিছু পেল না, তখন অনিরুদ্ধ বেশ হতাশ। হঠাৎ এই সময় সে কুঁড়ে ঘর দেখতে পেল। একটু অবাক হলো সে, কারণ জায়গাটা বেশ নির্জন। এখানে সাধারণত কোনো বাড়ি থাকার কথা নয়। যেহেতু সে জঙ্গলের শুরুও প্রায় এখান থেকেই। যাই হোক, অত কিছু না ভেবে অনিরুদ্ধ গেল সেই কুঁড়ে ঘরটির দিকে। কেউ আছেন? সাড়া পেল না অনিরুদ্ধ। তারপর সে দরজাটা ঠেলল এবং দেখল দরজাটা খোলা। বেশি কিছু চিন্তা না করে অনিরুদ্ধ ভাবল, যাই হোক, আজকের রাতটা মোটামুটি এখানে কাটানো যাবে। আগের সারাদিনের ধকলের কারণে ঘুমটা বেশ দেরি করেই ভাঙল অনিরুদ্ধ। সকাল হতেই সে কুঁড়ে ঘরটা থেকে বেরোলো এবং চায়ের দোকানে খোঁজ করতে লাগলো। বেশ কিছুটা হেঁটে সে দেখল নদীর পাড়ে একটা চায়ের দোকান। সকালবেলা জায়গাটা এত লোক দেখে অবাকই হলো অনিরুদ্ধ। ভাবল, যে জায়গা কাল রাতে ছিল শ্মশানের মতো শান্ত, সেখানে এখন এত লোক। মানুষ সেই গুজবটাকে এত ভয়ঙ্করভাবে ভয় পায়। সুন্দরবনের এই অঞ্চলটা জঙ্গলের একটু গা ঘেঁষে, সব স্বাভাবিকই চলছিল এখানে। কিন্তু হঠাৎ বছরখানেক আগের এক অমাবস্যার রাত থেকে শুরু হলো এখানে মৃত্যুর খেলা। এই অমাবস্যা থেকে শুরু করে প্রত্যেক অমাবস্যা রাতে নিখোঁজ হন গ্রামের কিছু ব্যক্তিরা, আর পরদিন সকালে পাওয়া যায় তাদের মৃতদেহ ঠিক তাদেরই বাড়ির সামনে। আর প্রত্যেকটা মৃতদেহের একটি বৈশিষ্ট্য, কারোরই মাথা থাকে না দেহের সাথে। আর এইসব ঘটনার মূলে জঙ্গলের ভেতরে থাকা মন্দিরটা কোন দেবতার সেটা কেউই জানে না। এই মন্দিরের অস্তিত্ব আগে ছিল না। এই মৃত্যু মিছিল শুরু হওয়ার এক সপ্তাহ আগে হঠাৎ করে এই মন্দির বাসিন্দাদের নজরে আসে। যারা এই মন্দির দেখেছে তাদের সেই মন্দির দ্বিতীয়বার দেখার সাহস অবধি নেই। সেই মন্দিরের দিকে তাকালে মনে হয় যেন শত শত মৃত্যুর চিৎকার ভেসে আসে সেই মন্দির থেকে। একটা মন্দির এভাবে হঠাৎ করে জেগে উঠল জঙ্গলের মধ্যে, এসব আমাকে মানতে হবে যত সব গাঁজাখড়ি গল্প। আর মৃত্যুগুলো, ওগুলো কোনো ডাকাত দলের কাজ হবে হয়তো। মনে মনে এসব ভাবতে থাকে অনিরুদ্ধ। শহুরে অনিরুদ্ধর কাছে এসব গুজব বলেই মনে হয়। চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে ওখানে উপস্থিত লোকেদের অমাবস্যার রাতে চলা মৃত্যুযজ্ঞ ও মন্দিরের ব্যাপারে জানতে চায় অনিরুদ্ধ। কিন্তু কেউ ওর কথার জবাব দিল না। অনিরুদ্ধ খেয়াল করল চায়ের দোকানে চলা আড্ডাটা হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেল। আবার ছেয়ে গেল সেই কালকের রাতের শান্তি। এর মধ্যে একজন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বাবু, ও মন্দিরের কথা মুখেও আনবেননি। মনে মনে বেশ বিরক্ত হলো অনিরুদ্ধ। ভাবল, কি রে বাবা, কেউ কিছু যদি নাই বলে তো তথ্য সংগ্রহ করব কি করে। এমন সময় হঠাৎ একজন বৃদ্ধ বলে উঠল, এত খোঁজ নেওয়া ভালো নয়। সুন্দরীর জঙ্গলের ভেতর থেকে সে সব নজরে রাখছে। বৃদ্ধের গলা এত শান্ত ছিল যে এক মুহূর্তের জন্য থম মেরে গেল অনিরুদ্ধ। পরক্ষণেই সেই বৃদ্ধ দেখল সেই চায়ের দোকানে একটা টেবিলে একটা চিহ্ন। সেই চিহ্ন যেন আরও ভয়ানক। একটা চতুর্ভুজ, তার চার কোণায় চারটি চোখ, এবং এই চারটি চোখের একদম মাঝখানে রয়েছে আর একটি বড় আকারের চোখ। অনিরুদ্ধ যেন এবার সামান্য ভয় পেল, কিন্তু সে নিজেকে শান্ত করলো এই বলে, ধুর,
কি সব বলে চলে গেল, আর আমি ভয় পেলে সত্য উদ্ঘাটন করব কি করে? চা খেয়ে উঠে গেল অনিরুদ্ধ। সারা বেলা জুড়ে সে গ্রামটায় ঘুরতে লাগলো, যদি কোনো তথ্য পাওয়া যায় সেই উদ্দেশ্যে। তো উদ্দেশ্য সাধন করতে গিয়ে দুপুর গড়িয়ে যখন বিকেল হতে যায়, তখন কুড়েঘরটির দিকে হাঁটা লাগায় অনিরুদ্ধ। কুড়েঘরটির কাছে গিয়ে থম মেরে যায় অনিরুদ্ধ। সূর্য তখন অস্ত যায়। হঠাৎ সেই সকালের ভয়টা ঘিরে ধরল অনিরুদ্ধকে। তবে এবার সামান্য ভয় নয়, ভালোভাবেই। কারণ সকালে চায়ের দোকানে বৃদ্ধ লোকটির দেখানো চিহ্নটা কেউ তার কুড়েঘরের বাইরের দেয়ালে লাল রং দিয়ে এঁকে গেছে। এক পা করে যখন অনিরুদ্ধ তার ঘরটির দিকে গেল, তখন সে বুঝল ওটা লাল রং নয়, ওটা হলো রক্ত। ভয়টা জাঁকিয়ে বসেছে অনিরুদ্ধর। কোনো মতে সে ঘরের ভেতরে ঢুকল। তবে এই ভয়ের মধ্যে সে ঠিক করল যে আজ রাতেই যাবে সে ওই মন্দিরে। সে বলে উঠল, আজ রাতেই হবে, নয় ওসপার। ঘড়ির কাঁটা যখন রাত 9টা ছুঁই করছে, তখন অনেকটাই ধাতস্থ অনিরুদ্ধ। ঠিক করলো বেরোবে সে এখন মন্দিরের উদ্দেশ্যে। সকালে সে জেনে নিয়েছিল মন্দির কোন দিকে। সেই মতো সে চলছিল অন্ধকারের বুক চিরে একটা টর্চ নিয়ে। কতক্ষণ হবে তার খেয়াল নেই অনিরুদ্ধর, কিন্তু সে দেখা পেল মন্দিরের চূড়াটা। সামান্য আশ্বস্ত হলো সে। কিন্তু যখন সে এই মন্দিরটি দেখল, তার এই আশ্বস্ততা আর থাকলো না। সে যখন মন্দিরটি দেখল, তখন ওর মনে হলো এ মন্দির তো কোনো দেবতার হতে পারে না। এ মন্দির অন্য কিছুর মন্দির। এ মন্দির সাক্ষাৎ মৃত্যু। ভয়ে যেন সারা শরীর আষাঢ় হয়ে গেল অনিরুদ্ধর। তাও কোনো ক্রমে সাহস জুগিয়ে সে এগিয়ে চলল মন্দিরের দিকে। কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে দেখে, এ কি এগুলো? মন্দিরের ভেতরে মেঝে রক্তে ভেসে যাচ্ছে। সে ঢুকলো মন্দিরে। মন্দিরটি দেখতে বাইরে থেকে মন্দির হলেও ভেতরে না আছে কোনো গর্ভগৃহ, না আছে কোনো বিগ্রহ, আছে শুধু এক রক্তাক্ত বলিকাঠ আর নানা মাপের খড়গ। মেঝেতে রক্ত, অন্ত্রনালিকা ও মানুষের সাথে আরো অনেক পশুর মাথা যেন ছড়ানো ছিটানো। সবকিছু থেকে বেরোনো গন্ধ যেন মিশে গিয়ে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে। বমি পাচ্ছে অনিরুদ্ধর, আর তার থেকেও যেটা বেশি পাচ্ছে সেটা হচ্ছে ভয়। বুঝতে পারছে না সে কি দেখছে, কেন এসেছে সে শহরের আলোর জীবন ছেড়ে এই মৃত্যু উপত্যকায়। তবে এই মন্দিরেও সাধনা হয়, তবে যে সে সাধনা নয়, একেবারে শব সাধনা। হঠাৎ সে শুনতে পায় এক আওয়াজ, তুই এসেছিস, আয় বাবা আয়, আজ পূর্ণ কর তোর মায়ের ইচ্ছা, উৎসর্গ কর বাবা নিজেকে এই মায়ের জন্য। বুঝতে পারছে না অনিরুদ্ধ কি শুনছে। এ কার আওয়াজ? এ কোনো মানুষের আওয়াজ হতে পারে না। এ কে? এ কোন পিশাচিনী? খুব ভয়ঙ্কর রকম ভাবে বুঝতে পারল অনিরুদ্ধ, গ্রামে থাকা গুজব কোনো গুজব নয়, এটা সত্যি এক পৈশাচিক সত্যি। শরীর আসার অনিরুদ্ধর, কিন্তু তাও মনে জোর এনে অনিরুদ্ধ দৌড়ালো। সে দৌড়াচ্ছে, দিক বিদিক শূন্য হয়ে সে দৌড়াচ্ছে। সে আর পারছে না। ম্যানগ্রোভের শিকড়ে পা জড়িয়ে সে পড়ে যাচ্ছে, কিন্তু তাও সে দৌড়াচ্ছে। এই দৌড় তাকে জিততেই হবে। এ দৌড়ছে বাঁচার। এই দৌড়ে দ্বিতীয় হওয়ার স্থান মানে মৃত্যু। ক্রমশ ভেসে আসছে সে পৈশাচিক চিৎকার। কিন্তু না, সে হারল না। সে বেরিয়ে এলো জঙ্গল থেকে। সে আর গেল না তার কুড়ে ঘরের দিকে। সে সারা রাত বসে থাকলো নদীর পাড়ে। প্রথম নৌকা ধরেই সে চলে যাবে। আর থাকবে না সে স্থানে, আর থাকতে পারবে না সে। কলকাতায় পৌঁছে 1 মাস অনিরুদ্ধকে সাইকোলজিস্টের আন্ডারে ট্রিটমেন্টে থাকতে হয়। সেই রক্তাক্ত বলি কাঠ, খড়গ, নর ও পশুকরটি এবং সবশেষে সেই আওয়াজ কলকাতাতেও যেন পিছু ছাড়েনি অনিরুদ্ধর। চোখ বন্ধ করলে মনে হতো এক অদৃশ্য হাত আসছে তার দিকে ধেয়ে, তাকে মারতে। ভয় পেয়েছে অনিরুদ্ধ, খুব ভয়। কিন্তু এতেই কি থেমে যায় অনিরুদ্ধর অভিযান? না, থামবে না। নমস্কার বন্ধুরা,
আজকের ভিডিও এই পর্যন্ত। ভয়ের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।